আমার চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম। আজকে আমি 4th সেমিস্টারে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই পুরো বিষয়টার মধ্যে রিজিওনাল প্ল্যানিং নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আমার 4th সেমিস্টারের এটা প্রথম ভিডিও। আমি তোমাদেরকে রিজিওনাল প্ল্যানিং নিয়ে ডিসকাস করার আগে বলি, তোমরা রিজিয়ন পোর্শনটা বা রিজিওনাল প্ল্যানিং পোর্শনটা এখান থেকে ইউনিট 1 ইউনিট 2 দুটো পার্ট থেকে তোমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ধরো যেটা আগের বার এসে গেছে এবারের জন্য পড়বো না ভাবছো, সেটা কিন্তু করো না। হয়তো আগের বার এসেছে, এবার সেটা ছোট প্রশ্ন হিসেবে আসতেই পারে, আসবে। তাই জন্য আমরা পুরো সিলেবাসটাকেই পুঙ্খানুপুঙ্খ করে পড়ব। এই বলি যে ইউনিট 1 থেকে তোমরা মাল্টি লেভেল প্ল্যানিং ইন ইন্ডিয়া এইখান থেকে বড় প্রশ্ন 5 মার্কস 2 মার্কস এরকম ভাবে আনসার কে রেডি করবে। তোমরা মাল্টি লেভেল প্ল্যানিং ইন ইন্ডিয়া ছাড়া টাইপস অফ রিজিওনাল প্ল্যানিং এটাও কিন্তু খুব ভালো করে পড়বে। তোমরা টেকনিক্স অফ রিজিওনাল প্ল্যানিং এটাও খুব ভালো করে পড়বে। মেট্রোপলিটন এরিয়া আর আরবান অ্যাগ্লোমারেশন এই দুটো পোর্শন তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আরেকটা বলি ফর্মাল অ্যান্ড ফাংশনাল রিজিয়ন। ফর্মাল ফাংশনাল রিজিয়ন তোমরা আগের বারের কোশ্চেন দেখলে ধরো বড় প্রশ্ন হিসেবে চলে এসেছে, সেক্ষেত্রে তোমরা ফর্মাল ফাংশনাল রিজিয়নের ডিফারেন্সিয়েট করা, ফর্মাল রিজিয়নটা উইথ ডায়াগ্রাম ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আলাদা করে শর্ট নোট হিসেবে রেডি করা, এরকম করে করবে যাতে করে শর্ট নোট এলেও তোমরা গুছিয়ে লিখতে পারো। এটা কিন্তু তোমাদের মানে ইউনিট 1 টপিকের রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ফর্মাল ফাংশনাল রিজিয়নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি চলে আসবো ইউনিট 2-তে। ইউনিট 2 এর মধ্যে রিজিওনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, এইটা তোমরা পড়বে। তোমরা রোস্টোর থিওরি আর মিডডাল থিওরি এই দুটো তো দেখেই যাবে, তোমরা চেষ্টাও করবে প্যারক্সে থিওরিটাও পড়তে। আন্ডার ডেভেলপমেন্ট, এই আন্ডার ডেভেলপমেন্টের কজেসগুলো কি কি সেটা দেখে যাবে। তোমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো একটু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের থেকে পড়বে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, এইটা থেকে যে কোনো রকম প্রশ্ন আসতে পারে। ইন্ডিকেটরগুলো 2 মার্কসের ক্ষেত্রে HDI কি, হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এরকম প্রশ্ন আসতে পারে। তো এই জিনিসটাকে একটুখানি ভালো করে দেখবে। আর ব্যালেন্স ডেভেলপমেন্ট এটা কিন্তু ভালো করে পড়তে যাবে। এটা আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম তোমাদের রিজিওনাল প্ল্যানিং। তোমরা জানবে, তোমরা লেখাটাকে হাইলাইট করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, আরেকটা দিয়ে তোমরা পয়েন্ট সাব পয়েন্ট এগুলো লিখবে। আর বাকি জায়গাগুলোতে তোমরা একই লেখা মানে কালো কালি দিয়ে যদি তোমরা পয়েন্ট সাব পয়েন্ট করো, ব্লু কালার দিয়ে ব্লু কালারের পেন দিয়ে তোমরা পুরো লেখাটা লিখবে। তার মানে জিনিসটা অত্যন্ত সিস্টেমেটিক্যালি হবে এবং খুব সুন্দর, প্রেজেন্টেশনটাও খুব সুন্দর হবে। যে খাতা দেখবে তারও খুব ভালো লাগবে। তো আর যেটা বলবো সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিংটা চেষ্টা করো ভালো করার। আর যেটা সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে ডায়াগ্রাম দেওয়া। ডায়াগ্রামটা কিন্তু খুব গুরুত্ব রাখে। একটা ছবি কিন্তু পুরো বিষয়টাকে খুব সুন্দর রিপ্রেজেন্ট করে, তাই তোমরা চেষ্টা করবে ডায়াগ্রামটা বা ফ্লো চার্ট এগুলোকে মেনশন করার। তোমরা চেষ্টা করবে পয়েন্ট এবং মানে সেইটার স্ট্রাকচারটা, আনসারের স্ট্রাকচারটা খুব সুন্দর হওয়া দরকার। আর তোমাদের হ্যান্ড রাইটিং বলেছি, পয়েন্ট বলেছি, ডায়াগ্রাম বলেছি, তারপরে হচ্ছে দুটো লাইনের মধ্যে তোমাদের গ্যাপ থাকাটা খুব দরকার। একটা কোশ্চেন লিখছো, আনসার লিখলে একটা আনসারের পরে আরেকটা আনসার লিখবে, এটারও একটা গ্যাপ দেবে। একটা স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারো, নিয়ে আবার পরের আনসারটা শুরু করতে পারো। তারপরে কি হবে, কোশ্চেনের মধ্যে একটা গ্যাপ থাকছে, তো পরীক্ষকেরও কিন্তু দেখতে ভালো লাগবে, খাতাটা সুন্দর হবে। তো যে বিষয়টা আজকের আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে রিজিওনাল প্ল্যানিং। আমি তোমাদেরকে রিজিওনাল প্ল্যানিংটা কি সেটা বোঝাবো।
সেটা বোঝাতে গিয়ে আগে আমাদের বলা উচিত বা আমরা আগে জানবো হচ্ছে রিজিয়ন কি, প্ল্যানিং কি। দেখো, প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা, মানে ভবিষ্যতে আমরা কি করব, কি করতে হবে, কেন করতে হবে, কখন করতে হবে বা কিভাবে করতে হবে, বা ধরো কত সময় প্রয়োজন। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করা এবং তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা। অ্যাকচুয়ালি প্ল্যানিং ইজ প্রি থিঙ্কিং, পূর্ব চিন্তা, চিন্তার বিকাশ, চিন্তার প্রকাশ ও চিন্তাধারা, কাজের গতি এবং পদ্ধতির চিন্তাধারা। আমরা তাহলে কেন করব এই প্ল্যানিং? ভবিষ্যতের জন্য করব প্ল্যানিং। আমরা কেন করব প্ল্যানিং? আমরা উন্নয়ন ব্যবস্থাপনা আমাদের প্ল্যানিং এর প্রাথমিক কাজ হবে। নানান বিকল্প কার্য ধারণ প্রদান করা, এটাও আমাদের প্ল্যানিং এর ব্যাপার, প্ল্যানিং এর মানে মধ্যে পড়ছে। এবার ধরো রিজিয়নাল প্ল্যানিং, এক্ষেত্রে আমাদের জানতে হবে যে পরিকল্পনা এমন একটা পদ্ধতি যেটা কোনো একটা রিজিয়নকে, হ্যাঁ মানে ধরো পরিকল্পনা একটা পছন্দের উদ্দেশ্য নিয়ে কার্য করে এবং পছন্দটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর মূল বিষয়। ঠিক আছে, তো তোমরা একটা জিনিস মাথায় রেখো, পরিকল্পনা হলো কতগুলো ক্রিয়াকলাপের সমষ্টি যেটা কিনা ভবিষ্যতের সমস্যা সমাধানে সাহায্য করে। তোমাদের এই পরিকল্পনার কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন পরিকল্পনা উন্নয়ন কার্য সম্পাদনের মাত্রা বা রোড ম্যাপ। পরিকল্পনা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে। পরিকল্পনা উন্নয়ন ব্যবস্থাপনার প্রাথমিক কাজ। তাহলে আমি যদি বলি আঞ্চলিক পরিকল্পনার উদ্দেশ্য কি, জেনে রাখবে আঞ্চলিক পরিকল্পনা, তোমরা জেনে রাখবে আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে জীবনযাত্রার মানকে উন্নত করে। আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি করে, বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে। আমরা আঞ্চলিক পরিকল্পনার কিছু গুরুত্ব জানি। আঞ্চলিক পরিকল্পনার মেন গুরুত্বই হচ্ছে অপচয় রোধ করা। মানে আঞ্চলিক পরিকল্পনার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা জাতীয় উন্নয়নের পথকেও সুগম করে। এই আঞ্চলিক পরিকল্পনার কিছু স্টেজেস আছে বা বলতে পারো প্রসেসেস আছে বা বলতে পারো টেকনিক্স অফ রিজিয়নাল প্ল্যানিং। আমরা এই টেকনিক্সগুলোকে কিভাবে ডিসক্রাইব করব? দেখো, 1 নম্বর প্রস্তুতিমূলক পর্ব বা প্রিপারেটরি ফেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরিকল্পনা পর্ব বা প্ল্যানিং ফেজ। 3 নম্বর হচ্ছে আনুষ্ঠানিক পরিকল্পনা বা ফর্মাল প্ল্যানিং। 4 বাস্তবায়ন পর্ব বা ইমপ্লিমেন্টেশন ফেজ। 5 অপারেশনাল পর্ব বা অপারেশনাল ফেজ। ধরো প্রথম যেটা, সেটা হচ্ছে প্রস্তুতিমূলক পর্ব। এই প্রস্তুতিমূলক পর্বের ক্ষেত্রে দেখো 1 নম্বর হচ্ছে এটা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে, সুযোগ সম্পর্কে সতর্ক করে, লক্ষ্য এবং উদ্দেশ্য চিহ্নিত করে, পরিকল্পনা অঞ্চলকে নির্ধারণ করে। এরপর পরিকল্পনা পর্ব, এই পরিকল্পনা পর্ব পরিকল্পনার ক্ষেত্র নির্বাচন করে। এই পরিকল্পনা পর্ব তথ্য সংগ্রহ মূল্যায়ন করে, বিকল্প অনুসন্ধান করে, বিকল্প মূল্যায়ন করে। এরপর আসবো আনুষ্ঠানিক পরিকল্পনা। এই আনুষ্ঠানিক পরিকল্পনা আসলে সর্বজ্ঞ কর্মপন্থা নির্বাচন এবং পরিকল্পনা গ্রহণে সাহায্য করে। এছাড়া ধরো বাজেটকরণ, সময় নির্ধারণ, সহায়ক পরিকল্পনা প্রণয়ন, এগুলোও করে থাকে। বাস্তবায়ন পর্ব, যে ক্ষেত্রে পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের কথা আসবে সেক্ষেত্রে এই পর্বটা বিবেচিত হয়। আর আমরা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে অপারেশনাল পর্ব। এই অপারেশনাল পর্বের ক্ষেত্রে যেটা মেন দেখা যায় সেটা হচ্ছে কার্যকারী মূল্যায়ন এবং সংশোধন। সেটা বিশেষ কিছু কর্মসূচি গ্রহণের মাধ্যমে সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে। তো এগুলো প্রত্যেকটা ছিল কিন্তু আমাদের রিজিয়নাল প্ল্যানিং এর স্ট্র্যাটেজি বা টেকনিক্স। রিজিয়নাল প্ল্যানিং এর কিছু টুলস রয়েছে, মানে কোনো একটা জায়গায় আঞ্চলিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কিছু উপাদান, যেই উপাদানগুলো সহায়ককারী উপাদান হিসেবে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয় বলতে পারো, বা সরঞ্জাম হিসাবে ব্যবহৃত হয়।
তো এই আঞ্চলিক পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম হলো বা উপাদান হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফিজিক্যাল ম্যাপ অফ দ্য এরিয়া, ডাটাবেস, ডাটা অ্যানালিসিস, ইম্প্যাক্ট অ্যানালিসিস, জার্নালস, GIS বা ম্যাপ মেকিং সফটওয়্যার, কোয়েশ্চেনিয়ারি, past experiences reports and availability of resource and funds. আমরা চলে আসবো একটা এফেক্টিভ প্ল্যানিং তার ক্যারেক্টারিস্টিক্স কি, মানে এটা বলতে পারি যে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য অবশ্যই নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে, এছাড়া এটার একটা সহজবোধ্যতা থাকবে, নিরবচ্ছিন্নতা থাকবে, ইউনিটি বা ঐক্য থাকবে, নির্ভুলতা থাকবে এবং নমনীয়তা থাকবে। কিছু প্রিন্সিপালস আছে রিজিওনাল প্ল্যানিং, মানে রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে কিছু নীতি, আমরা এই নীতিগুলোকে যদি আলোচনা করি কতগুলো নীতিকে আমরা পয়েন্ট আউট করতে পারি। তো এই নীতিগুলো ধরে যদি আমরা টপিকটাকে রিড করি আমাদের প্রিন্সিপালস গুলো অবশ্যই আমরা বুঝতে পারবো। 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ ভার্টিক্যাল ইউনিটি, মানে উল্লম্ব একতার নীতি। হ্যাঁ, এছাড়া ধরো দৈশিক বা হচ্ছে আমরা বলতে পারি দৈশিক এককের অনুভূমিক সম্পর্কের নীতি, বা ধরো স্থান ও সময় সম্পর্কিত নীতি, এছাড়া সার্বিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সামাজিক সাম্যতা এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্যের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এরকম ভাবে রিজিওনাল প্ল্যানিংটা ছক করে প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং কি, রিজিওনাল প্ল্যানিং এর ক্যারেক্টারিস্টিক্স, তার টেকনিক্স, তার টুলস, স্ট্র্যাটেজিগুলো স্টেজ বাই স্টেজ যেগুলো আমরা ডিসকাস করলাম, এভাবেই তোমরা কিন্তু পড়বে এবং তাহলে তোমরা পরীক্ষাতে সুন্দর করে সেটা প্রেজেন্টও করতে পারবে। টাইপস অফ রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে তোমরা টাইপস অফ রিজিওনাল প্ল্যানিংটা ওটা অনেকগুলো ভাবে ভাগ করা যায়। এই টাইপস অফ রিজিওনাল প্ল্যানিংটাকে আমি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমায় পড়তে এবং সেই বিষয়টা ভালো করে বোধগম্য হতে তোমাদের সুবিধা হবে। দেখো, টাইপস অফ রিজিওনাল প্ল্যানিং অ্যাকচুয়ালি নেচার অফ প্ল্যানিং, মানে পরিকল্পনা প্রকৃতির ভিত্তিতে এটাকে ফর্মাল প্ল্যানিং আর ইনফর্মাল প্ল্যানিং দুভাবে ভাগ করা যায়। বেসড অন ফিল্ড অফ প্ল্যানিং, মানে পরিকল্পনার ক্ষেত্র অনুসারে। ফিজিক্যাল প্ল্যানিং মানে ধরো কোনো নদী অববাহিকার ব্যবস্থাপনা করছো, এটা ফিজিক্যাল প্ল্যানিং। ইকোনমিক প্ল্যানিং, হ্যাঁ, মানে এই ধরো কৃষি, শিল্প, বাণিজ্য এগুলোর উন্নয়নের চেষ্টা করা, পরিকল্পনা করা, SEZ নির্মাণ করা, এগুলো সমস্ত ইকোনমিক প্ল্যানিং এ ঢুকে যাবে। এনভায়রনমেন্টাল প্ল্যানিং, হ্যাঁ, গঙ্গা অ্যাকশন প্ল্যান একটা এনভায়রনমেন্টাল প্ল্যানিং। ডেভেলপমেন্টাল প্ল্যানিং, উন্নয়নমূলক প্ল্যানিং, যেটা মানে ধরো ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্ম। আমরা যদি স্প্যাশিয়াল এক্সটেনশনের ভিত্তিতে প্ল্যানিংটাকে ক্লাসিফাই করি, তো স্প্যাশিয়াল প্ল্যানিং, অ্যাডাপটিভ প্ল্যানিং, ডেভেলপমেন্টাল প্ল্যানিং এরকম অনেকগুলো ভাবে এটাকে আমরা ভাগ করতে পারি। আমরা স্প্যাশিয়াল আর একটা নন স্প্যাশিয়াল, মেনলি 2 টাইপস হয়ে থাকে বেসড অন স্প্যাশিয়াল এক্সপ্লানেশন। স্প্যাশিয়াল প্ল্যানিং অ্যাডাপটিভ, অ্যাডাপটিভ আর একটা ডেভেলপমেন্টাল প্ল্যানিং। আর নন স্প্যাশিয়ালকে আমরা অ্যাকচুয়ালি সেক্টরাল প্ল্যানিং ভাবেও এটা একটা নন স্প্যাশিয়াল প্ল্যানিং এর পার্ট বলতে পারা যায়। বেসড অন দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা প্ল্যানিংকে ইম্পারেটিভ আর একটা হচ্ছে ইন্ডিকেটিভ দুভাবে ভাগ করতে পারি। আমরা যদি বেসড অন মেথোডোলজি প্ল্যানিংকে আবার নরম্যাটিভ প্ল্যানিং, যেটাকে আদর্শায়িত পরিকল্পনা বলে, আরেকটা হচ্ছে সিস্টেমেটিক প্ল্যানিং মানে পদ্ধতিগত পরিকল্পনা, এই দুটো ভাবে ভাগ করতে পারি। এছাড়াও আরো কতগুলো রিজিওনাল প্ল্যানিং এর ক্লাসিফিকেশন আছে। ধরো আমরা বলি যে ধরো বেসড অন নাম্বারের ভিত্তিতে আমরা সিঙ্গেল অবজেক্টিভ প্ল্যানিং মানে নাম্বার অফ অবজেক্টিভস এর ভিত্তিতে যদি বলি সিঙ্গেল অবজেক্টিভ প্ল্যানিং এন্ড মাল্টি অবজেক্টিভ প্ল্যানিং। সিঙ্গেল অবজেক্টিভ মানে একটা উদ্দেশ্য পরিকল্পনা, ধরো সড়ক নির্মাণ একটা উদ্দেশ্য। মাল্টি অবজেক্টিভ প্ল্যানিং বহুমুখী নদী পরিকল্পনা, যেটা একাধিক উদ্দেশ্য জন্য তৈরি করা হয়, তো সেটা মাল্টি অবজেক্টিভ প্ল্যানিং। আমরা বেসড অন লেভেল অফ ম্যানেজ সেই অনুযায়ী প্ল্যানিংকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইন্টারমিডিয়েট প্ল্যানিং ইট মিন মধ্যবর্তী পরিকল্পনা, আর অপারেশনাল প্ল্যানিং ইট মিন হচ্ছে অপারেশনাল প্ল্যানিং এইভাবেও ভাগ করতে পারি, মানে কৌশলগত, স্ট্র্যাটেজিক, মধ্যবর্তী পরিকল্পনা, ইন্টারমিডিয়েট, আরেকটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। যখন ডিউরেশন অফ প্ল্যানিং এর ভিত্তিতে আমরা কোনো প্ল্যানিং করে থাকি তখন সেটা লং টার্ম, শর্ট টার্ম এবং মিডল টার্ম প্ল্যানিং। আমরা যদি স্পেশাল এক্সটেনশনের ভিত্তিতে প্ল্যানিং এর ক্লাসিফাই করি তাহলে রিজিওনাল প্ল্যানিং তার মধ্যে পড়বে, এবং তাছাড়াও আরেকটা জিনিস পড়বে সেটা হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং,
এবং ইন্টারন্যাশনাল প্ল্যানিং। আমরা যদি চেঞ্জেবিলিটি ইট মিন হচ্ছে পরিবর্তনশীলতার ভিত্তিতে ক্লাসিফাই করি, তাহলে রোলিং প্ল্যানিং মানে চলমান পরিকল্পনা, নতুন নতুন তথ্য, প্রয়োজনীয়তা এবং পরিস্থিতি নিরিখে যখন কোনো পরিকল্পনাকে পরিমার্জনের সুযোগ করা হয় তখন রোলিং প্ল্যানিং বলে। ফিক্সড প্ল্যানিং, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা একটা ফিক্সড প্ল্যানিং, মানে বেস্ট অফ চেঞ্জেবিলিটি প্ল্যানিংকে দুভাবে ভাগ করা যায়, রোলিং প্ল্যানিং আর ফিক্সড প্ল্যানিং। আদার কিছু প্ল্যানিং আছে, ধরো নির্দিষ্ট কিছু পরিকল্পনা হিসেবে, মানে অ্যালোকেট প্ল্যানিং, হ্যাঁ, তারপরে ম্যানিফেস্ট প্ল্যানিং বা ল্যাটেন্ট প্ল্যানিং, এরকম কিছু আছে, বা ধরো অ্যাডভাইসারি প্ল্যানিং বা কমেন্ট প্ল্যানিং, এরকম কিছু প্ল্যানিং আমরা করে থাকবো। তো আমাদের আরেকটা যেটা করতে হবে, হায়ারার্কি অফ প্ল্যানিং অর রিজিওনাল প্ল্যানিং। এই হায়ারার্কি মানে বলতে চায় যে আঞ্চলিক পরিকল্পনা বা পরিকল্পনার ক্রমবিন্যাস, যেখানে আমরা ম্যাক্রো প্ল্যানিং রিজিয়ন মানে যেটা দেশের বা জাতির সামগ্রিক উন্নয়ন করে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সুসম্পন্ন জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করে। হ্যাঁ, এটা কিন্তু স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। আর এছাড়া এটা তো গেল হচ্ছে তোমার ম্যাক্রো প্ল্যানিং রিজিয়ন। আসবো মেসো প্ল্যানিং রিজিয়ন, মাঝারি পরিকল্পনা। মাঝারি পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু একাধিক রাজ্য এই পরিকল্পনা গ্রহণ করতে পারে, জাতীয়, রাজ্য বা স্থানীয় স্তরের মধ্যে এটা যোগসূত্র স্থাপন করে। আর মাইক্রো প্ল্যানিং রিজিয়ন হচ্ছে যে ক্ষেত্রে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, স্থানীয় স্তরে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য এই প্ল্যানিংগুলো করা হয়, যাতে স্থানীয় স্তরে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া যায় বা স্থানীয় স্তরে কর্মসংস্থানে বৃদ্ধি হয়। হ্যাঁ, এবার এই মাইক্রো প্ল্যানিং রিজিয়নের পরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট লেভেল প্ল্যানিং, ব্লক লেভেল প্ল্যানিং এবং পঞ্চায়েত লেভেল প্ল্যানিং। এগুলো কিন্তু সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল অ্যান্ড পঞ্চায়েত লেভেল। এই তিনটে ডিস্ট্রিক্টে যে যে প্ল্যানিংগুলো হচ্ছে সেগুলো, তারপরে হচ্ছে তোমার ব্লক লেভেলে যেটা হচ্ছে সেগুলো, এবং পঞ্চায়েত লেভেলে যে সমস্ত প্ল্যানিং তৈরি করা হচ্ছে সেগুলোর কথা বলা হয়েছে। এগুলো কিন্তু আমরা মাইক্রো প্ল্যানিং রিজিয়নের ক্ষেত্রে সাব ডিভিশন হিসেবে পড়ব। আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে, ম্যাক্রো আর মাইক্রো লেভেল প্ল্যানিং এর মধ্যে কি পার্থক্য। জেনে রেখো, ম্যাক্রো লেভেল প্ল্যানিং আর মাইক্রো লেভেল প্ল্যানিং দুটোর মধ্যে মেন পার্থক্য, ম্যাক্রো যেটা সেটা কেন্দ্রীয়, আর মানে এরকম ভাবে বলতে পারো কেন্দ্রীভূত পরিকল্পনা, আর ক্ষুদ্র পরিকল্পনা যেটা বা মাইক্রো লেভেল, ওটা কিন্তু বিকেন্দ্রীভূত পরিকল্পনা। হ্যাঁ, বৃহৎ পরিকল্পনার ক্ষেত্রে একেবারে এটা মানে পরিকল্পনার উপরের স্তর, কিন্তু ক্ষুদ্র পরিকল্পনা এটি পরিকল্পনার একেবারে নিম্ন স্তর। আর ম্যাক্রো প্ল্যানিং যেটা, এটা জাতীয় অর্থনীতির উন্নয়নের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়, আর মাইক্রো প্ল্যানিং এর ক্ষেত্রে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এই প্ল্যানিংগুলো গ্রহণ করা হয়। তো দেখো, এই ছিল আমার আজকের আলোচনা। এক্স্যাক্টলি আমি তোমাদের সিউর সিলেবাসে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি ইউনিট 1-এর সেকেন্ড টপিকটাকে একটু জিস্ট করে তোমাদের সাথে আলোচনা করলাম। আমি পরবর্তীকালে আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং কিছু ছোট ছোট লেখাও দেব, যাতে তোমরা পড়তে পারো এবং এগুলো পড়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তোমরা সবাই খুব ভালো করে সেলফ স্টাডি করো, তোমরা খুব ভালো করে পড়াশুনো করো এবং এরকমভাবে জিওগ্রাফি প্রত্যেকটা টপিক সম্পর্কে নিজেদের আগ্রহ বাড়াতে থেকো। আমার সমস্ত ছাত্রছাত্রীকে আমার চ্যানেলটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো।